নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের মটন রান্না করে দেখাবো। আর আমি যেরকমভাবে রান্না করি আজকে আমি তোমাদের সেরকমভাবেই করে দেখাবো। আমি খুব বেশি মশলা ইউজ করি না। তোমরা এইরকমভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খেতে খুব ভালো লাগবে। আর যারা এরকমভাবে করো তারা তো জানোই যে খেতে কতটা ভালো লাগে। এখানে আমি 700 গ্রাম মতো মাংস নিয়েছি। নিয়ে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে 150 গ্রাম মতো টক দই আর হলুদ দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিয়েছি। আর এদিকে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর একটু টমেটো নিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা আলু নিয়েছি কেটে। মাংসের আলু কিন্তু খেতে খুব ভালো লাগে, আশা করি তোমরাও খুব ভালোবাসো। আলুগুলোকে তাই জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হলে প্রথমে ভেজে নেব। আর আলুগুলো ভাজার সময় এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি, তাতে আলুগুলোর মধ্যে লবণটা ঢুকবে আর হলুদ দেওয়াতে আলুগুলোর রঙটাও সুন্দর হবে। দেখো আমার আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। এইবার সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব। ফোড়নে আমি এখানে একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি, 2টো দারচিনির ছোট টুকরো দিয়েছি আর একটু এলাচ থেতো করে দিতে পারো তোমরা, আমি এখানে চিড়ে দিয়ে দিয়েছি। এইবার ফোড়নটা যখন ভাজা হয়ে গেল তখন তার মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ আমি এখানে খুব মিহি করে কুচাইনি, মোটামুটি একটু মোটা থাকলেও কোনো অসুবিধা নেই। মাংসের সাথে কষাতে কষাতে পেঁয়াজ দেখবে লাস্টে পুরো গলে যাচ্ছে। আর পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে সামান্য লবণ দিয়েছিলাম। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখন এর মধ্যে একে একে যে বাটাগুলো রয়েছে, মানে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, তারপরে টমেটো, সেই পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে এখন আর সামান্য আবার একটু লবণ দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে এই মশলাটাকে একটু কিছুক্ষণের জন্য ভেজে নেব। ব্যাস, আমি কিন্তু আজকে আর কোনো মশলা ব্যবহার করব না, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিচ্ছু ইউজ করব না। যখন এগুলো আমার মোটামুটি ভাজা হয়ে যাবে তখন যেই মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে অল্প পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এইবার এটাকে খুব ভালো করে কষাতে হবে। আসল রান্না কিন্তু এবারই শুরু হলো, কারণ পুরো রান্নাটা কিন্তু কষিয়েই করতে হবে। মানে আমি অন্ততপক্ষে এই রকমভাবে করি, কষানোর উপরেই কিন্তু মাংসের স্বাদটা নির্ভর করবে। আমি প্রেশার কুকারে করব না। তোমরা প্রেশার কুকারে অনেকেই করো, মাংস মাটন হয়তো বিশেষ করে প্রেশার কুকার ছাড়া করো না, কিন্তু আমি বলছি এরকমভাবে কড়াইতে আমার মতোভাবে করে যদি তোমরা করো সময়টা একটু বেশি লাগবে ঠিকই, কিন্তু হাতে সময় থাকলে তোমরা এভাবে রান্না করে দেখতে পারো। আর এই কষানোর সময় অবশ্যই ঢাকা দিয়ে কষাতে হবে এবং গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। বারবার ঢাকা খুলে নেড়ে চেড়ে কষাতে কষাতে দেখো আমার মাংসের কালার কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটু অল্প গরম জল করে নিয়েছিলাম, সেখান থেকে সামান্য পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই জলটা যখন টেনে যাবে তখন আবার ঢাকনা খুলে কিছুটা আবার গরম জল দেব, দিয়ে আবার সেটাকে টানাতে হবে। এই প্রসেসটা মোটামুটি 2-3 বার ফলো করতে হবে। এই রকমভাবে ফলো করতে করতে আমার মাংস যখন দেখব 90% মতো সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দিয়েছি, কারণ আলুগুলোও আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে। দিয়ে এটাকে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এই ঝোলটা শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। এই ঝোলটা যখন মোটামুটি কিছুটা শুকিয়ে গেছে তখন দেখতে পাচ্ছি যে আমার মাংসটা বলা চলে পুরোটাই হয়ে গেছে। তখন যেটুকু আমি ঝোল রাখা পছন্দ করব সেই অনুযায়ী জল দিয়ে এবার আমি ঢেকে বাদবাকি রান্নাটুকু হতে দেব। এটা আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 10 মিনিট মতো ফুটে উঠলেই রান্নাটা হয়ে যাবে। আর পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি করেছি। এইবার যখন দেখছি আমার পুরোটা একদম হয়ে গেছে তখন আমি এর উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি তারপরে এটাকে নামিয়ে দেব। এই রকমভাবে কড়াইতে মাটন রান্না করলে সেটার স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর হয়, প্রেশার কুকারের থেকে অনেক ভালো। আর আজকে আমার এই মাটন রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর শেয়ার করে দিও।